আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ কর্তৃত্ব অর্পণ। অধ্যায়ের নাম হচ্ছে সংগঠনকরণ। এখানে মূলত কর্তৃত্ব অর্পণ, ক্ষমতা কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ এইসব বিষয় আছে, বিভাগীয়করণ। তা আমরা আজকে যে প্রশ্নগুলো পড়বো সেগুলো নতুন বইতে আছে এবং এগুলো হয়তো বিগত বছরে কখনো ওইভাবে আসে নাই। কিন্তু আমরা সবাই তো জানি যে নতুন বইয়ের প্রশ্নগুলো, নতুন বই মৌলিক ব্যবস্থাপনা মানব সমাজের নতুন বই থেকে প্রশ্ন এ পর্যন্ত তেমন হয় নাই, ঠিক আছে। কিন্তু দশম ব্যাচের যারা আছেন তাদের কিন্তু নতুন বই থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, আর নবম ব্যাচেরও প্রশ্ন হইতে পারে, এই জন্য আপনাদের এই প্রশ্নগুলো পড়া দরকার। আচ্ছা, আমরা আজকে আমাদের পাঠ পরিকল্পনায় ছিল কর্তৃত্ব অর্পণ কাকে বলে, কিভাবে কর্তৃত্ব অর্পণ করা যায় আলোচনা করুন, ঠিক আছে। আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ি, কাকে বলে, এরপরে কর্তৃত্ব অর্পণ কিভাবে করা যায়, 7টা পয়েন্টে আমরা আলোচনা করব। কর্তৃত্ব অর্পণ বলতে বোঝায় কোনো উচ্চতর কর্মকর্তা বা ব্যবস্থাপক কর্তৃক তার কিছু দায়িত্ব, ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিম্নতর পর্যায়ের কর্মকর্তার কাছে হস্তান্তর করা। অর্থাৎ উচ্চস্তরের কর্মকর্তা বা ব্যবস্থাপক তার কিছু দায়িত্ব, ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের অধিকার যদি নিম্নতর পর্যায়ের কোনো কর্মকর্তার কাছে হস্তান্তর করে তাহলে তাকে কর্তৃত্ব অর্পণ বলে। এর মাধ্যমে শুধু কাজের ভার বিতরণ করা হয় না। দ্বিতীয় বাক্যে আমরা কি লিখবো দেখেন, এর মাধ্যমে শুধু কাজের ভার বিতরণ করা হয় না, বরং কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি পায়। প্রথমে একটা বাক্যে সংজ্ঞা দিয়ে দ্বিতীয় বাক্যে আপনার এভাবে লিখতে হবে। তৃতীয় বাক্যে কি বলছে, কর্তৃত্ব অর্পণের মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক কার্যক্রমকে দ্রুত, কার্যকর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা। কর্তৃত্ব অর্পণ কাকে বলে, এটা 3 মার্কে আসলেও অন্তত 3টা বাক্য তো লিখতে হবে। 3 মার্কে আসলে 2টা প্যারাগ্রাফ দিয়ে লিখবেন, আর যদি বড় প্রশ্নের সাথে আসে তাহলে একটা প্যারাগ্রাফ যেটা আছে সেটা দিলেই হবে, ঠিক আছে। তাহলে কর্তৃত্ব অর্পণ আমরা বুঝতে পারলাম। এভাবে পড়বেন যে 3টা বাক্য আছে, প্রথম বাক্যে কি বলছে, দ্বিতীয় বাক্যে কি বলছে, তৃতীয় বাক্যে কি বলছে, এবং 3টা বাক্যের মধ্যে তার ধারাবাহিকতা কি আছে। প্রথম বাক্য পড়ার পরে দ্বিতীয় বাক্যটা আপনার মনে পড়ে কিনা, মনে আসে কিনা, তৃতীয় বাক্যটা দ্বিতীয় বাক্যের পরে আপনি মিল খুঁজে পান কিনা, এইভাবে আপনি চিন্তা করলে প্রশ্নগুলো আপনার ভালোভাবে হয়ে যাবে। এবার আমরা পড়বো কর্তৃত্ব কিভাবে অর্পণ করা যায়। দেখেন, কিভাবে অর্পণ করা যায়, কর্তৃত্ব দিয়ে দিলেই তো অর্পণ হয়ে যায়, তাই না। আমরা শুধু এইভাবে পড়বো না যে কর্তৃত্ব আপনি নিম্নতম কর্মকর্তার কাছে কর্তৃত্ব দিয়ে দেন, হ্যাঁ, বা কিভাবে দিবেন সেটা না। এখানে আমরা কর্তৃত্ব অর্পণ করার সময় কি কি কাজ করতে হয় বা কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হয় সবকিছু দিয়েই আজকে আমাদের দ্বিতীয় অংশ কিভাবে অর্পণ করা যায় সেটার আলোচনা। প্রথম পয়েন্টে কি আছে, কার্যের শনাক্তকরণ। আপনি যে কর্তৃত্ব অর্পণ করবেন, কোন কাজটা অর্পণ করবেন সেটা তো আগে শনাক্ত করতে হবে। 2 নম্বরে কি আছে, উপযুক্ত কর্মকর্তা নির্বাচন, কাকে আপনি কর্তৃত্ব দিবেন তাকে সেটা নির্বাচন করতে হবে। 3 নম্বরে কি আছে, পরিষ্কার নির্দেশনা প্রদান, আপনি যাকে কর্তৃত্ব দিলেন তাকে স্পষ্ট নির্দেশনা দিতে হবে। 4 নম্বরে কি আছে, সম্পর্কিত ক্ষমতা প্রদান, কর্তৃত্ব দিলেন, কর্তৃত্ব আপনি অর্পণ করলেন, কিন্তু কর্তৃত্ব অনুযায়ী সে যে কাজ করবে সেই কাজের জন্য ততটুকু ক্ষমতা তাকে দিতে হবে। তা না হলে তো সে কর্তৃত্ব দিলে তার কোনো লাভ হলো না কর্তৃত্ব নিয়ে, ঠিক আছে। প্রথম চারটা তাহলে কি পড়লাম পয়েন্টগুলো,
কার্যের শনাক্তকরণ, কোন কর্তৃক কাজটা আপনি দায়িত্বটা অর্পণ করবেন সেইটা। উপযুক্ত কর্মকর্তা নির্বাচন করলেন, কার উপর কর্তৃত্ব অর্পণ করবেন। পরিষ্কার নির্দেশনা তাকে দিলেন এবং তার সাথে কর্তৃত্বের পাশাপাশি তাকে ক্ষমতাও দিলেন। ঠিক আছে, পরের তিনটা কি দেখেন, দায়িত্ব ও কর্তৃত্বের ভারসাম্য বজায় রাখা। কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সমতা রাখতে হবে। ঠিক আছে, মানে কম বেশ যাতে না হয়। মানে আপনি যার কাছে কর্তৃত্বটা দিচ্ছেন তিনি সেই কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কিনা, বা তার ওই কাজ তিনি করতে পারবেন কিনা, তার পদাধিকার আছে কিনা, সেই বিষয়গুলো দেখে ভারসাম্য বজায় রেখে তারপরে দায়িত্ব দিতে হবে। 6 নম্বরে কি আছে, ফলাফল পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া। অর্থাৎ কর্তৃত্ব দেওয়ার পরে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে আপনার, তিনি কাজটা ঠিক মতো করতে পারছেন কিনা এ ব্যাপারে আপনার দেখভাল করতে হবে এবং প্রতিক্রিয়া দিতে হবে। প্রয়োজনীয় সংশোধন, যদি তিনি অগ্রগতি সন্তোষজনক না হয় তখন কি করতে হবে, প্রয়োজনীয় সংশোধন করতে হবে। এই হলো 7টা পয়েন্টস। আমি ভিতরে কি আছে একটু পড়ি, দেখেন। কার্যের শনাক্তকরণ, প্রথমে কোন দায়িত্ব বা কার্যক্রম অর্পণযোগ্য কিনা তা চিহ্নিত করতে হবে। সাধারণত পুনরাবৃত্তিমূলক, মানে বারবার করতে হয় এরকম কাজ কিন্তু সাধারণত আপনি আপনার অধস্তন কর্মকর্তাকে দিয়ে দিবেন। একই কাজ প্রতিদিন যেটা করা লাগে সেটা, বা সময় সাপেক্ষ কার্যক্রম যেটা অনেক সময় লাগে সেটা আপনি দিয়ে দিবেন। এবং যেগুলো নিচের পর্যায়ের কর্মকর্তার সক্ষমতার মধ্যে রয়েছে বা ক্ষমতার মধ্যে রয়েছে সেগুলো অর্পণ করা উত্তম। মানে এখানে 3 ধরনের কাজ পেলেন, পুনরাবৃত্তিমূলক, সময় সাপেক্ষ কার্যক্রম এবং আপনার অধস্তন কর্মকর্তার ক্ষমতার মধ্যে আছে, এই ধরনের কাজগুলো আপনি অর্পণ করে দিবেন। তাহলে আমরা কার্যের শনাক্তকরণে 3টা কাজ পেলাম। কোন 2 নম্বর, সেমিস্টারে ক্লাস? ভাই শনি সোম বুধ 9টায় ফার্স্ট সেমিস্টার। মুজাহিদ ভাই বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন 2 নম্বর, উপযুক্ত কর্মকর্তা নির্বাচন। কর্তৃত্ব অর্পণ করার সময় নিশ্চিত করতে হবে যে যাকে দায়িত্ব অর্পণ করা হচ্ছে সে যথেষ্ট যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ কিনা। এতে কাজের মান বজায় থাকে, ভুলের সম্ভাবনা কমে। তার মানে 1 নম্বরে ছিল আপনি 3টা কাজ অর্পণ করবেন কর্তৃত্ব অর্পণের মাধ্যমে, সেই 3টা কাজ বাছাই করলেন। 2 নম্বরে আছে আপনি কাকে দিতে পারেন কর্তৃত্বটা, সেরকম উপযুক্ত কর্মকর্তা বাছাই করলেন। 3 নম্বর আছে পরিষ্কার নির্দেশনা। কর্তৃত্ব অর্পণ করার সময় কার্য এবং প্রত্যাশিত ফলাফল স্পষ্ট নির্দেশ দিতে হবে, এতে কর্মকর্তা তার কাজের সীমা ও দায়িত্ব বুঝতে পারবে। 4 নম্বরে কি আছে, সম্পর্কিত ক্ষমতা প্রদান। দায়িত্ব অর্পণের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত ক্ষমতা দিতে হবে। শুধু দায়িত্ব দিলেন ক্ষমতা দিলেন হবে না, মানে ওই কাজটা করার জন্য আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনার অধস্তনকে ক্ষমতা দিয়ে দিলেন, যাতে কর্মকর্তা তার কাজ সম্পন্ন করতে পারে। দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সীমিত ক্ষমতা থাকলে কাজ তিনি ঠিকভাবে করতে পারবেন না। ঠিক আছে, তাহলে 1 2 3 4 ক্লিয়ার। এবার আমরা পরের 3টা দেখি। দায়িত্ব কর্তৃত্বের ভারসাম্য বজায় রাখা। ভারসাম্য মানে তো বুঝলাম, ব্যালেন্স বজায় রাখা। এটা কি, কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সমতা রাখতে হবে। যদি দায়িত্ব বেশি কিন্তু ক্ষমতা কম হয়, আপনি অনেক দায়িত্ব দিয়ে দিলেন কিন্তু ক্ষমতা কম, তবে কর্মকর্তা কাজ করতে অক্ষম হয় এবং হতাশার সৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছেন ভারসাম্যটা কোথায় লাগবে। 6 নম্বরে কি আছে, ফলাফল পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া। কর্তৃত্ব অর্পণের পর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে, নিয়মিত ফিডব্যাক প্রদান এবং প্রয়োজনীয় সমর্থন দিয়ে কর্মকর্তাকে সহায়তা করতে হবে। তাহলে ফলাফল পর্যবেক্ষণ কে করবেন, আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনি করবেন। আর প্রতিক্রিয়া দিবেন কাকে দিবেন, যাকে আপনি কর্তৃত্ব দিলেন। 7 নম্বরে কি আছে, যদি কাজের অগ্রগতি সন্তোষজনক না হয় বা কোনো সমস্যা দেখা দেয় তবে কর্তৃত্ব অর্পণ প্রক্রিয়ায় সংশোধন আনা উচিত। এটি ভবিষ্যতে আরো কার্যকরী অর্পণের সুযোগ তৈরি করে। যদি সংশোধন আনেন তাহলে ওটাকে আবার নতুন করে ভবিষ্যতে আরো কার্যকরী ভাবে আপনি কর্তৃত্ব অর্পণ করার একটা সুযোগ পাবেন। ঠিক আছে, তাহলে 7টা পয়েন্টস যদি আপনি বুঝেন চিন্তা করে, তাহলে এগুলো পয়েন্ট 7টাই লিখতে পারবেন পরীক্ষায়। ঠিক আছে, উপসংহারটা নিজেরা পড়ে নিবে। এবার বিভাগীয়করণ কাকে বলে দেখেন, এটা আছে, এটা কত নাম্বার আমাদের পাঠ পরিকল্পনায়, এটা 2য় নাম্বারে আছে। বিভাগীয়করণ মানে কি, বিভাগীয়করণ বলতে একটি প্রতিষ্ঠান বা সংস্থার বিভিন্ন কাজ বা কার্যক্রমকে নির্দিষ্ট ভিত্তিতে গোষ্ঠীভুক্ত করা, বা প্রতিটি গোষ্ঠীর জন্য আলাদা বিভাগ বা ইউনিট তৈরি করা। বিভাগীয়করণ মানে হচ্ছে বড় একটা কোম্পানিতে যেমন থাকে কি উৎপাদন ইউনিট বা উৎপাদন বিভাগ, তারপরে থাকে বিপণন বিভাগ, ঠিক আছে, অর্থ বিভাগ, HR মানব সম্পদ বিভাগ, এই যে বিভাগগুলো, সেফটি বিভাগগুলো, এই বিভাগগুলো এক এক বিভাগে ভাগ করাটাকেই বিভাগীয় বলে। বড় একটা প্রতিষ্ঠান বিভিন্ন কাজকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীভুক্ত করা, বা বিভিন্ন গোষ্ঠীর জন্য বিভিন্ন, মানে গোষ্ঠী বলতে বিভিন্ন লোকজনের জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া, এটা হচ্ছে বিভাগীয়করণ। এর মূল উদ্দেশ্য হলো কাজের সুশৃঙ্খলতা, কার্যকারিতা বাড়ানো এবং পরিচালনায় সহজতা নিশ্চিত করা। ঠিক আছে, তাহলে বিভাগীয়করণের মূল উদ্দেশ্য আমরা কি পেলাম, কাজের সুশৃঙ্খলতা, কার্যকারিতা বৃদ্ধি এবং পরিচালনায় সহজতা নিশ্চিত করা।
বিভাগীয়করণের মাধ্যমে কার্যক্রমগুলো সুসংগঠিত হয়, কর্মীদের দায়িত্ব এবং কর্তৃত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়। দেখেন এখানে কিন্তু তিনটা বাক্য আছে। আপনি বিভাগীয়করণের প্রথম বাক্যে মূল সংজ্ঞাটা দিয়ে দিবেন, দ্বিতীয় এবং তৃতীয় বাক্যে বিভাগীয়করণের গুরুত্বের দিকগুলো বর্ণনা করবেন। একটা বাক্যে তো সংজ্ঞা দিলে হবে না, বিভাগীয়করণ মিনিমাম তিনটা বাক্যে। এখানে বাক্যগুলো বড় বড়, আপনি আর একটু কমাইতে পারেন। তবে এত 3 মার্কে আসলে এত ছোট করে লিখলে কিন্তু আপনি 3 মার্কস পাবেন না। 3 মার্কে আসলে সাধারণত একটা প্রামাণ্য সংজ্ঞা, বিভাগীয়করণের যে পণ্ডিতদের সংজ্ঞা সেটা দিতে হবে, ঠিক আছে, এবং মিনিমাম 2টা প্যারাগ্রাফ। 3 মার্কের বিভাগীয়করণ কাকে বলে আসছে ছোট একটা প্রশ্ন, আপনি এটা দিয়ে দিলে হবে না, এটা কিন্তু বড় প্রশ্নের অংশ হিসেবে এখানে দেওয়া। বিভাগীয়করণ কাকে বলে এটা 3 মার্কে আসলে একরকম, বিভাগীয়করণ এখানে আসলে, তবে এটা দিয়ে আপনি আরেকটা প্যারাগ্রাফ বানাই দিলে 3 মার্কের উপযুক্ত হয়ে যাবে। এবার আমরা বিভাগীয়করণের পদ্ধতিগুলো পড়ি। দেখেন আপনি ভালো করে বিভাগীয়করণটা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে বিভাগীয়করণের পদ্ধতি, ঠিক আছে, বিভাগীয়করণ অনেক পদ্ধতি আছে। আমি একটু নিজের ভাষা আগের থেকে আপনাদের বোঝাই। কার্যভিত্তিক বিভাগীয়করণ মানে কি? মানে কাজ করবে এক একটা বিভাগের এক একটা কাজ। যেমন মানব সম্পদ বিভাগ শুধুমাত্র কর্মী নিয়োগ করবে, তাদের বেতন ভাতা, তাদের প্রশিক্ষণ দিবে। আর্থিক বিভাগ অর্থ প্রবাহ নিশ্চিত করবে, অর্থায়ন করবে। উৎপাদন বিভাগ শুধুমাত্র মেশিনের মাধ্যমে উৎপাদন করবে। বিপণন বিভাগ ওটা বেচবে, মার্কেটিং করবে, ঠিক আছে। তাইলে আমরা কার্যভিত্তিক বিভাগীকরণ বুঝলাম। পণ্যভিত্তিক বিভাগীকরণ মানে হচ্ছে মোবাইল এক লাইনে, ল্যাপটপ এক লাইনে, খাদ্যপণ্য এক লাইনে, ঠিক আছে। এইটা যেমন ইউনিলিভার বড় কোম্পানি, তাদের পণ্যভিত্তিক বিভাগীকরণ আছে। আর ভৌগোলিক বিভাগীকরণ মানে কি? আমরা বহুজাতিক কোম্পানি, এশিয়া একটা বিভাগ, ইউরোপ একটা বিভাগ, আমেরিকা একটা বিভাগ। গ্রাহক ভিত্তিক বিভাগীকরণ মানে হচ্ছে কি? সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা বা শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা পরিষেবা বিভাগ। আর প্রকল্প ভিত্তিক বিভাগীকরণ মানে হচ্ছে যেমন বড় নির্মাণ প্রকল্প বা আইটি প্রকল্প, মানে এক একটা প্রকল্প, প্রজেক্ট। আর মিশ্র বা সমন্বিত বিভাগীয়করণ মানে হচ্ছে 6 নম্বরটা। দেখেন 6টা, আমরা কিন্তু বিভাগীয়করণের পদ্ধতি 6টা পড়বো। 6টায় কি আছে? মিশ্র বিভাগীয়করণ মানে হচ্ছে দেখা যাচ্ছে একসাথে 2টা বিভাগীয়করণ একসাথে। যেমন পণ্য এবং কার্য, দেখা যাচ্ছে একটা বিভাগকে আপনি একটা নির্দিষ্ট পণ্য উৎপাদন করতে দিলেন এবং ওইখান থেকেই পণ্য উৎপাদন করার সাথে সাথে ওখান থেকেই প্যাকেট হয়ে গেল, ওখান থেকে প্যাকেজিং এর কাজ শেষ হয়ে গেল, ওখান থেকে আপনার পণ্যটা আবার বাজারে চলে গেল। মানে বিপণন এবং কার্য মানে উৎপাদন, অপারেশনস, এইটা একসাথে চললো। ছোট বিভাগের ক্ষেত্রে মিশ্র বা সমন্বিত বিভাগীয়করণ উপযুক্ত, ঠিক আছে। তাহলে আমরা বিভাগীকরণের পদ্ধতি কয়টা পেলাম? 6টা পেলাম, ঠিক আছে। কার্যভিত্তিক বিভাগীয়করণ, পণ্যভিত্তিক বিভাগীয়করণ, ভৌগোলিক বিভাগীয়করণ, গ্রাহক ভিত্তিক। দেখেন এই প্রশ্নটা ভিতরে পড়বো না, কারণ আমরা আজকে অনেকগুলো প্রশ্ন পড়বো। আপনি যদি আমার কথায় বুঝে থাকেন তাহলে নিজের থেকে পড়ে নেবেন। একটা হচ্ছে কি কার্যভিত্তিক বিভাগীয়করণ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, মানব সম্পদ বিভাগ, আর্থিক বিভাগ। আর একটা কি পণ্যভিত্তিক বিভাগীয়করণ, যেমন কোম্পানি, বড় একটা প্রযুক্তি কোম্পানি, ও এক 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 ডিপার্টমেন্টে মোবাইল, এক বিভাগ ডিপার্টমেন্টে ল্যাপটপ, এক ডিপার্টমেন্টে সে আপনার অন্য কিছু প্রযুক্তি পণ্য তৈরি করে। ভৌগোলিক এবং আঞ্চলিক ভিত্তিক বিভাগীয়করণ মানে প্রতিটি দেশের জন্য, অথবা দেখা যাচ্ছে চিটাগাং একটা প্লান্ট, এই ঢাকা একটা প্লান্ট, পদ্মার ওপর একটা প্লান্ট, মানে এটা হচ্ছে ভৌগোলিক অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণ। অথবা ইউরোপ একটা, এশিয়া একটা, বাংলাদেশ একটা, ভারত একটা। গ্রাহক ভিত্তিক বিভাগীয়করণ মানে কি? সরকারি সংস্থা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয়, তাহলে তার জন্য আপনি একরকম প্রোডাক্ট তৈরি করেন। বেসরকারি সংস্থাগুলো নেয়, তার জন্য একরকম। যেমন বড় বিশেষ করে ল্যাপটপ, এটা কিন্তু দেখবেন যে সব বড় বড় কোম্পানিগুলো নিলে তাদের এক কনফিগারেশনে দিচ্ছে, একই মডেল, কিন্তু তাদেরটা কিন্তু ভালো হচ্ছে। আর সাধারণ গ্রাহকদের জন্য একরকম, এটা চিন্তা করে দেখবেন। প্রকল্প ভিত্তিক বিভাগীয়করণ কি? বড় বড় প্রকল্প, নির্মাণ প্রকল্প, আইটি প্রকল্প, ঠিক আছে, এগুলো। আর মিশ্র সমন্বিত বিভাগীয়করণ কি? দেখা যাচ্ছে 2টা বিভাগীয়করণ একসাথে, কেবল বললাম যেটা। এই হলো 6টি বিভাগীয়করণ, বুঝতে পারছেন? তাহলে বিভাগীয়করণটা আসলে খুব সহজ। কিন্তু আমি আজকে যে প্রশ্নগুলো আপনাদের বলে যাচ্ছি, নতুন বইয়ে কিন্তু এই প্রশ্নগুলো আছে আমার মনে হয়, যেটা আপনারা দেখেন এখন বই থেকে, ঠিক আছে। এই প্রশ্নগুলো বিগত বছরে কিন্তু তেমন আসে না এখান থেকে। এই যা পড়বো আজকে, এর আগের ক্লাসে যা পড়ছি সেগুলো কিন্তু আসছে। কাজেই আমরা বিগত বছরের প্রশ্ন ধরে যা পড়বো আগের গুলো, আর এগুলো প্রশ্ন আসে নাই। তবে নতুন বইয়ের থেকে প্রশ্ন হলে এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো আমাদের বেলায় আসে নাই, নবম ব্যাচে আসবে, নবম ব্যাচে না আসলে দশম ব্যাচ থেকে শুরু হলে এগুলোই কিন্তু বারবার আসবে, ঠিক আছে। তাহলে বিভাগীয়করণটা হলো সবার। এবার আমরা একটা প্রশ্ন পড়বো 3 নাম্বার আমাদের পাঠ পরিকল্পনা, সেটা হচ্ছে স্টাফিং কি। স্টাফিংটা কি আপনারা বুঝতে পারছেন? শুনেই, স্টাফিং কি বলেন? স্টাফিং হচ্ছে স্টাফ। স্টাফ মানে তো আমরা বুঝি যারা কর্মী, সংস্থায় সংগঠনে যারা দায়িত্বশীল তারা স্টাফ। স্টাফিং মানে হচ্ছে তাদের নিয়োগ, বদলি, পদোন্নতি, প্রশিক্ষণ, মূল্যায়ন, তাদের নিয়ে কাজ করাটাই হচ্ছে স্টাফিং, ঠিক আছে। তাহলে এখানে দেখেন স্টাফিং কি আলোচনা করুন, বুঝতে পারছেন? যেহেতু প্রশ্নটা
বিগত বছরে আসে নাই, কাজে এই প্রশ্নটা কেমন হতে পারে সেটা অনেকভাবে লেখা যায়। স্টাফিং কি, এর গুরুত্ব আলোচনা করো, স্টাফিং কি, স্টাফিং এর ধরন কি, স্টাফিং কিভাবে করা হয়, অনেক প্রশ্ন হতে পারে। তবে আমরা মূলত এখান থেকে একটা প্রশ্ন শিখবো, যেহেতু বিগত বছর আসে না, সেটা কি স্টাফিং কি, এর মূল দিকগুলো শিখবো। সেখান থেকে আমরা বৈশিষ্ট্য পারবো, আমরা কার্যাবলী যেভাবে আশা করি সেভাবে লিখে দিতে পারবো। তাহলে আমার এখানে মূল বিষয়টা আপনাদের জন্য আনছি। আমরা স্টাফিং কি পড়বো, স্টাফিং এর মূল দিকগুলো পড়বো, 6টা দিক। এই 6টা দিক পড়লে আমরা এই প্রশ্ন থেকে আরো 2 রকম প্রশ্ন হলে আমরা লিখতে পারবো। তাহলে স্টাফিংটা কি আমরা দেখি। স্টাফিং হলো ব্যবস্থাপনার একটি মৌলিক কার্যক্রম যা প্রতিষ্ঠান বা সংস্থায় সঠিক সময়ে, মৌলিক কার্যক্রম কিন্তু মানে একবারে লোক নিয়োগ করেই তো আমরা উৎপাদন শুরু করি। তার মানে প্রতিষ্ঠানের লোকই হচ্ছে লোকবল বা কর্মী, এটা হচ্ছে মূল কাজ, যা প্রতিষ্ঠান বা সংস্থায় সঠিক সময়ে সঠিক লোকের সঠিক অবস্থানে নিযুক্তি নিশ্চিত করে। স্টাফিংটা কি করে, সঠিক সময়ে সঠিক লোক সঠিক অবস্থানে যুক্ত করে। সহজভাবে বলা যায় স্টাফিং হলো প্রয়োজনীয় মানব সম্পদ সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ, মূল্যায়ন এবং উন্নয়নের পুরো প্রক্রিয়া। প্রথমে সংগ্রহ, সিভি কালেক্ট করলেন, তারপরে তাদের থেকে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করলেন, প্রশিক্ষণ দিলেন, মূল্যায়ন করলেন, উন্নয়ন করলেন, পুরো প্রক্রিয়াকেই স্টাফিং বলে, যাতে প্রতিষ্ঠান তার লক্ষ্য সুষ্ঠুভাবে অর্জন করতে পারে। তাহলে স্টাফিংটা কি আমরা কিন্তু বুঝলাম। এবার স্টাফিং এর দিক, অনেকগুলো দিক আছে, আমরা প্রথমে 2টা দিক দেখি। দেখেন, মানব সম্পদ নির্ধারণ, আমি আমি আগে পড়ে যাই পয়েন্টস গুলো। মানব সম্পদ নির্ধারণ, নিয়োগ ও নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন, মূল্যায়ন, উৎসাহ প্রেরণা, রক্ষণাবেক্ষণ। দেখেন, মানব সম্পদের মানব সম্পদের মানব সম্পদ ব্যবস্থাপনার মৌলিক সব কাজগুলোই স্টাফিং এর মূল দিক। 1 নম্বর কাজ কি, মানব সম্পদ নির্ধারণ, মানে আপনার বর্তমানে কি পরিমাণ লোক লাগবে আর ভবিষ্যতে কি পরিমাণ লোক লাগতে পারে সেটা নির্ধারণ করাই হচ্ছে মানব সম্পদ নির্ধারণ। ওকে। নিয়োগ ও নির্বাচন মানে কি, আপনার বর্তমানে কি পরিমাণ লোক লাগবে এবং বর্তমানে কি পরিমাণ লাগবে আর পূর্ব থেকে কি পরিমাণ আছে, ঠিক আছে, এই দুটো আপনি যোগ বিয়োগ করে তখন আপনি দেখবেন যে আপনার কি পরিমাণ লোক দরকার। তখন আপনি কি করলেন, সার্কুলার দিলেন, উপযুক্ত কর্মী খুঁজলেন, ঠিক আছে, তাদেরকে আপনি কি করলেন, নির্বাচন করলেন। আর এর মধ্যে কি আছে, ভর্তির বিজ্ঞাপন, আবেদনপত্র সংগ্রহ, সাক্ষাৎকার, দক্ষতা যাচাই ইত্যাদি। ঠিক আছে, 1 আর 2 বুঝলেন। তাহলে 3 নম্বরে কি, আপনি মানব সম্পদ নির্ধারণ করেন কি পরিমাণ লাগবে। 2 নম্বরে নিয়োগ ও নির্বাচন করে ফেললেন। দেখেন, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে পয়েন্টস মনে থাকবে। 3 নম্বরে নিয়োগ দেওয়ার পরেই প্রশিক্ষণ করলেন এবং প্রশিক্ষণ দিয়ে তাদের উন্নয়ন ঘটালেন। প্রশিক্ষণ এবং উন্নয়ন বিভিন্ন ভাগে ভাগে প্রশিক্ষণ দিলেন এবং ডে বাই ডে তাদের পেশাদারিত্ব বাড়ালেন, তাদের কর্মক্ষমতা বাড়ালেন। এটা হলো উন্নয়ন। 3 নম্বর। 4 নম্বরে কি, তাদের কাজে নিয়োগ করে দেবার পরে, কাজে নিয়োগ করে দিলেন কারা, আপনি দিল অন্য ডিপার্টমেন্ট, অপারেশনস ডিপার্টমেন্ট দিল, আর এই স্যার কি করবে, তাদের মূল্যায়ন করবে। ঠিক আছে, নিয়মিতভাবে কর্মীদের কাজের মান এবং দক্ষতা পর্যালোচনা করবে, এর মাধ্যমে তাদের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করা যাবে। 4 নম্বরে মূল্যায়ন করার পরে যদি দেখেন যে কাজে কোথাও কারো ভুল হচ্ছে, তাহলে তাকে উৎসাহ দিতে হবে, তাকে মোটিভেশন দিতে হবে, তাকে বিভিন্ন ভাবে প্রেরণা দিতে হবে, ইনসেনটিভ দিতে হবে। ঠিক আছে, কি সেগুলো, যথাযথ পুরস্কার, প্রণোদনা, সুযোগ সুবিধা, বেতন বৃদ্ধি, পদোন্নতি বা শাসন, ঠিক আছে, এইগুলো দিলেন। দেবার পরে 6 নম্বরে কি আছে, রক্ষণাবেক্ষণ, মানে হচ্ছে মেশিন রক্ষণাবেক্ষণ হয় না, কর্মীদেরও রক্ষণাবেক্ষণ করতে হয়, ওদেরকে ধরে রাখা, ওদের আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, অনেক টাকা খরচ করছেন, ঠিক আছে, ওদেরকে ধরে রাখার জন্য সঠিক ব্যবস্থাপনা দরকার, ওদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে যাতে করে ওরা আপনার প্রতিষ্ঠান ছেড়ে না যায়। তাহলে স্টাফিং এর মূল দিক কয়টা, 6টা। বুঝতে পারলেন? এই 6টা কিন্তু দেখেন, 6টা কিন্তু ধারাবাহিক ভাবে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে। ঠিক আছে, মানে আপনি প্রথমটা লিখলে পরের গুলো এমনিতেই চলে আসবে, এই মুখস্থ করা লাগবে না। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হলো সমন্বয় কি, সমন্বয়ের কৌশল এবং প্রয়োজনীয়তা। সমন্বয় নিয়ে পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই বোধহয় এমবিএ বাংলা প্রোগ্রামে। ঠিক আছে, 7ম অধ্যায়ে। তাহলে সমন্বয় কি, আপনি এটা পড়বেন, সমন্বয়ের কৌশল পড়বেন, প্রয়োজনীয়তা পড়বেন। 3টা জিনিস আমি এই 3টা প্রশ্নকে সংক্ষিপ্ত করে আপনাদের জন্য আনছি। দেখেন, সমন্বয় কাকে বলে। সমন্বয় হলো ব্যবস্থাপনায় একটি প্রক্রিয়া, ব্যবস্থাপনার অনেকগুলো 5টা 6টা মূল প্রক্রিয়া, তার মধ্যে একটা হলো সমন্বয়, যার মাধ্যমে সংস্থার বিভিন্ন বিভাগ, ইউনিট, কর্মী, কার্যক্রমকে, 4টা জিনিস, বিভাগ, ইউনিট, কর্মী এবং কার্যক্রমকে একত্রিত করে লক্ষ্য নির্ধারিত ফলাফলের দিকে পরিচালিত করা হয়। তার মানে সমন্বয় কি করে, আমি নিজের ভাষায় বলি, প্রতিষ্ঠানের যে বিভাগগুলো আছে, বিভাগ, ইউনিট, কর্মী বা কার্যক্রম, সেগুলোকে একত্রিত করে। একত্রিত করে মানে এক রুমে নিয়ে আসে না বা এক জায়গায় সব করে ফেলায় না, একত্রিত করে। তাদের মানে হচ্ছে তাদের মধ্যে সমন্বয় করে, সেটা বুঝেন। একত্রিত করে
প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে সেই নির্ধারিত লক্ষ্যের দিকে পরিচালিত করে, একেই সমন্বয় বলে। সমন্বয় হলো সংস্থার বিভিন্ন অংশকে, দেখেন আরেকটা লাইন, সমন্বয় হলো সংস্থার বিভিন্ন অংশকে সুষম ও সংগঠিতভাবে একত্রিত করা, সুষম ও সংগঠিতভাবে একত্রিত করা, যাতে প্রত্যেকের কাজ সংস্থার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বুঝতে পারছেন? দুইটা বড় বড় বাক্য আছে, আপনি বাক্য দুইটা ভালো করে বুঝলে যা আছে তাই লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে এবার আমরা সমন্বয়ের প্রয়োজনীয়তা, কয়টা প্রয়োজনীয়তা আছে? 6টা। আর সমন্বয়ের প্রথমে পড়বো সমন্বয়ের কৌশল। কৌশল কয়টা আছে? 6টা। আর প্রয়োজনীয়তা আছে কয়টা? 5টা। এখন 8 মার্কে আসলে এই প্রয়োজনীয়তাকে আপনি বড় করবেন। ঠিক আছে, এই 5টা পড়লে আপনারা আরো 2টা বানাইতে পারবেন যদি বুঝে পড়েন। ভিতরে অনেক টার্ম আছে, দেখেন এই যে দেখছেন অনেক শব্দ আছে, বানাইতে পারবেন। কিন্তু যদি একসাথে আসে তাহলে তো আর 8টা করে লেখা সম্ভব না, এই জন্য ছোট করে লিখবেন। সমন্বয়ের কৌশল দেখেন, আমরা কিভাবে একটা প্রতিষ্ঠানে সমন্বয় করতে পারি, কিভাবে দেখেন কৌশলগুলো কি কি? 5টা 6টা। দেখেন, নিয়ম নীতি প্রণয়ন। আপনি যদি বিভিন্ন নিয়ম নীতি করেন যে এই নিয়মের মাধ্যমে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের সাথে কাজ করবে সমন্বয়ের মাধ্যমে, তার মানে নিয়ম এবং নীতি প্রণয়ন করলেন, এই নিয়ম নীতি নির্দেশিকা গুলো হচ্ছে সমন্বয়ের একটি কৌশল। যদি বলেন প্রতিটি বিভাগ নির্দিষ্ট সময়ে রিপোর্ট দেবে, কাজের মান নির্ধারিত হবে, তাহলে এটা কি? এর মাধ্যমে তো সমন্বয় করা সম্ভব, ঠিক না? 1 নাম্বার গেল। 2 নম্বরে কি আছে? আপনি যদি যোগাযোগ ব্যবস্থাটাকে ভালো করেন, মানে যাতে এক ডিপার্টমেন্ট আর এক ডিপার্টমেন্টের সাথে তথ্য আদান প্রদান করতে পারে, তাহলেই তো সমন্বয় হয়ে গেল, সমন্বয় সম্ভব। তার মানে যোগাযোগের উন্নয়ন করাটা সমন্বয়ের একটা কৌশল না? 3 নম্বরে কি আছে? কর্মী অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ। আপনি প্রতিটি ডিপার্টমেন্টের কর্মীদের যদি পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করেন, তাহলেই তো তারা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করতে পারবে, ঠিক না? আর যদি কোনো ডিপার্টমেন্টের কর্মীদের আপনি বাদ রাখেন, তাদেরকে আপনি অগোচরে রেখে আপনি সিদ্ধান্ত নেন, তাহলে তারা কিছুই জানলো না। তার মানে কর্মীদের অন্তর্ভুক্তি, বিভিন্ন কাজে তাদের ইনভলভমেন্ট এবং পার্টিসিপেশনটা কি করবে? সমন্বয়ের একটা কৌশল হিসেবে কাজ করবে। ওকে, নীতি ও নিয়ম প্রণয়ন, যোগাযোগের উন্নয়ন, কর্মী অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ। পরের 4টা কি দেখেন? নিয়মিত পর্যালোচনা ও সমন্বয়ের সভা। সময়ের সময় বিভাগ বা ইউনিটের কাজ পর্যালোচনা ও সবার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমন্বয় করা যায়। আপনি সমন্বয় করবেন কিভাবে? বিভিন্ন বিভাগ ইউনিটের কাজ পর্যালোচনা করবেন এবং সমস্যাগুলো উঠে আসবে। সব ডিপার্টমেন্ট যেহেতু একসাথে সবাই বসতেছে, কাজে ওটা তো একটা সমন্বয়ের একটা গুরুত্বপূর্ণ কৌশল, ঠিক না? 5 নম্বরে কি আছে? কেন্দ্রীয় ও বিকেন্দ্রীকৃত কর্তৃত্বের সমন্বয়। দেখেন, কেন্দ্রীয় মানে কি? সমস্ত ডিপার্টমেন্টের যে হেড সেটা হচ্ছে কেন্দ্র। আর বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে বিভিন্ন মানে মেইন যে সেন্টার, ওখান থেকে ক্ষমতা বিভিন্ন ডিপার্টমেন্টের হাতে, দায়িত্বপূর্ণ ডিপার্টমেন্টের হাতে যাওয়াটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, কর্তৃত্ব এমন ভাবে বিতরণ করতে হবে যাতে স্বায়ত্ত শাসন থাকে, মানে এমন ভাবে আপনি কর্তৃত্বটা আপনি দিবেন যাতে করে আপনার হাতে ফুল কন্ট্রোল থাকে, মানে স্বায়ত্ত শাসনটা থাকে, এবং একদিকে লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্ত নিয়ন্ত্রণও থাকে। মানে হচ্ছে আপনি যদি ফুল কন্ট্রোল না রাখতে পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে সমন্বয় হবে না। সবার হাতে ক্ষমতা ছেড়ে দিলে তারা নিজেরা সমন্বিতভাবে কাজ করতে পারবে না। এখানে সমন্বয়ের একটা কৌশল হিসেবে 5 নম্বরটাকে রাখা হয়েছে, মানে হচ্ছে কেন্দ্রীয় এবং বিকেন্দ্রীকৃত কর্তৃত্বের মধ্যে আপনাকে সমন্বয় করতে হবে, ফুল কন্ট্রোল নিজের হাতে রেখে, স্বায়ত্ত শাসনটা রেখে তারপরে আপনাকে কাজ করতে হবে, এটা বলা হয়েছে। 6 নম্বরে কি আছে? সমন্বয়কারী ব্যক্তির নিয়োগ। বড় সংস্থায় সমন্বয় নিশ্চিত করার জন্য নির্দিষ্ট কর্মকর্তা বা টিম, মানে সমন্বয়কারী ব্যক্তি মানে যারা প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় করে দিবে, সেই ধরনের লোক, কর্মকর্তা বা টিম নিয়োগ করা, যাদের কাজই হচ্ছে সমন্বয় করা। তাহলে বলেন 6টা সমন্বয়ের কৌশল আমরা কি পারবো না? আচ্ছা, কারণ সমস্যা হলে বলবেন, বুঝতে সমস্যা হলে বলবেন। না, পারা যাবে ভাই। আচ্ছা, জি, থ্যাংক ইউ সাধারণ ভাই, শিবলি ভাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে আজকে নতুন জয়েন হয়েছেন এফডি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন সমন্বয়ের প্রয়োজনীয়তা। 5টা প্রয়োজনীয়তা। কেন সমন্বয় করবেন? লক্ষ্য অর্জনের জন্য, মানে প্রতিষ্ঠান বা ডিপার্টমেন্টের লক্ষ্য অর্জনের জন্য সমন্বয় প্রয়োজন। পুরো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সমস্ত ডিপার্টমেন্ট সমন্বয় করবে, সমন্বয়ের সাথে কাজ করবে, সমন্বয় করে। আর একটা ডিপার্টমেন্টের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আবার নির্দিষ্ট লক্ষ্য থাকে, তাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট
তার লক্ষ্য পূরণের জন্য অন্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রেখে কাজ করবে। তার মানে সমন্বয়ের লক্ষ্য অর্জনের জন্য সমন্বয়ের প্রয়োজনীয়তা আছে। 2 নম্বরে কি আছে? সম্পদের সঠিক ব্যবহার। প্রতিষ্ঠানের যে সম্পদ, সেই সম্পদ কি? শ্রম, অর্থ, সময়, সবই তো সম্পদ। এই সব জিনিসের অপচয় রোধ করে এই সব সম্পদকে কার্যকরভাবে ব্যবহারের জন্য সমন্বয় দরকার। তা নাহলে এইসব সম্পদ কিন্তু কার্যকরভাবে ব্যবহার করা যাবে না। দ্বন্দ্ব বিভ্রান্তি রোধ। দেখেন, সমন্বয় যদি নিশ্চিত করা যায় তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং কর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, বিরোধ আছে, সেটা কি দূর করা সম্ভব কিনা বলেন? সম্ভব। দক্ষতা বৃদ্ধি। সমন্বয়ের সাথে কাজ করা হলেই, সমন্বয়ে রেখে, তাহলেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার কাজের গতি বাড়বে। আপনি কাজ করে রেখে দিলেন, আপনার একটা প্রতিষ্ঠানে কাজটা আপনি হ্যান্ড ওভার করবেন, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না। একটা কাজ অন্য ডিপার্টমেন্ট থেকে তথ্য আসার পরে আপনি করবেন, কিন্তু মেইলের রেসপন্স পাচ্ছেন না। তার মানে কি? সমন্বয়ের অভাব আছে। সমন্বয়ের অভাব থাকার ফলে আপনার কি কাজটা, আপনি থেমে বসে আছেন, আপনি বাকি কাজটুকু করতে পারতেছেন না, তার মানে আপনার দক্ষতা হ্রাস পাচ্ছে। অপ্রয়োজনীয় পুনরাবৃত্তিটা বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে দক্ষতার ঘাটতি দেখা দিবে। 5 নম্বরে কি আছে? দেখেন, পরিবর্তন ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা। বাজার, প্রযুক্তি, আবহাওয়ার, যে কোনো রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, ঠিক আছে, নীতিমালা, যা কিছু পরিবর্তনশীল, এই পরিবর্তনের সঙ্গে আপনাকে যদি মানিয়ে নিতে হয় তাহলে সমন্বয়ের প্রয়োজন। 5টা জিনিস, আপনি 5টা জিনিস মনোযোগ দিয়ে পড়েন, ধ্যান করে পড়েন, প্রত্যেকটা পয়েন্টে কি কি আছে পড়েন, তাহলে আপনার কোনো প্রকার চিন্তা ছাড়াই পরীক্ষার হলে যাবেন। শুধুমাত্র হাতটা চালু করে পরীক্ষার হলে যাবেন, আপনি 80 মার্কের অ্যান্সার করে আসবেন, ভালো রেজাল্ট করবেন। ঠিক আছে, আর যারা পড়বে না, একটুও পড়বে না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু বিপদ আছে। ঢাকা কলেজে, বাংলা কলেজে যারা পরীক্ষা দিচ্ছেন, তারা 8ম ব্যাচে, তারা কিন্তু জানে। ঠিক আছে। আচ্ছা, এবার কর্তৃত্ব কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ সম্পর্কে বিস্তারিত লিখুন। এটা কি আমাদের শিডিউলে আছে কিনা? হ্যাঁ, আছে। দেখেন, আমি খুব সংক্ষেপে আপনাদের বুঝাই দিব। কর্তৃত্ব কেন্দ্রীকরণটা কি, বিকেন্দ্রীকরণ সম্পর্কে বিস্তারিত লিখুন। এই প্রশ্নটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনি এই বিকেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ সম্পর্কে ভবিষ্যতে অনেক প্রশ্ন আসবে। যত প্রশ্ন আসুক না কেন, আপনি একটা প্রশ্ন পড়ে সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখানে ভূমিকাটাই, এই যে ভূমিকা। এরপরে দেখেন, কর্তৃত্ব কেন্দ্রীকরণ কাকে বলে? যদি শুধু কেন্দ্রীকরণ আসে লিখবেন। যদি পরীক্ষা আসে কর্তৃত্ব কেন্দ্রীকরণের বৈশিষ্ট্যগুলো লিখো, তাহলে এইখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই 5টা বাক্য দিয়ে আপনি 5টা প্যারাগ্রাফ বানাইতে পারবেন, 8 মার্কের আনসার করতে পারবেন। যদি কেন্দ্রীকরণের সুবিধা আসে তাহলে এইটুক দিয়ে বড় একটা প্রশ্ন হয়ে যাবে, সুবিধার প্রশ্ন। যদি অসুবিধা আসে তাহলে এইটুক, কিন্তু আমরা ছোট্ট করে পড়ে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, আর পরীক্ষা আসলে আপনি কিভাবে লিখবেন? যদি এইভাবে পরীক্ষাটা, প্রশ্নটা এইভাবেই হয়, তাহলে আপনাকে 1 থেকে শুরু করে এত বড় একটা প্যারাগ্রাফ দিতে হবে না, আপনি কমাই আরো লিখতে পারবেন। এই কাকে বলে লিখলেন, বৈশিষ্ট্য একটা লাইন লিখলেন, সুবিধা একটা লিখলেন, অসুবিধা একটা লিখলেন, তাতে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। ঠিক সেম কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ঠিক ওইভাবে সাজানো। তাহলে আমরা একটু পড়ি। কর্তৃত্ব কেন্দ্রীকরণটা কি? দেখেন, কর্তৃত্ব কেন্দ্রীকরণ হলো কোন এমন একটি প্রক্রিয়া যেখানে সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতা, মানে সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতা সব আপনার হাতে থাকবে। আপনি ম্যানেজার, বস, হেড অফিসে কেন্দ্রীভূত থাকবে। ঠিক আছে, অর্থাৎ সংস্থার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণমূলক সিদ্ধান্ত মূলত ঊর্ধ্বতন কর্মকর্তারাই নেন। এটাকেই কর্তৃত্ব কেন্দ্রীকরণ বলে। বৈশিষ্ট্য কি? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নীতি প্রণয়ন কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে থাকে। নিম্ন স্তরের কর্মকর্তা সীমিত স্বায়ত্তশাসন পায়। মানে প্রথম লাইনে বলছে কি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নীতি প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে থাকবে। আর পরের যারা আছে নিম্ন স্তরের কর্মকর্তারা, তারা সীমিত স্বায়ত্তশাসন পাবে। স্বায়ত্তশাসন মানে তো আমরা বুঝতে পারলাম, মানে স্বায়ত্তশাসন মানে হচ্ছে ওই নিম্ন স্তরের কর্মকর্তা, ওনার অফিসটায় উনি তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পাচ্ছেন না, তেমন কোনো ক্ষমতা নিজের থেকে তৈরি করতে পারতেছেন না। উনি ওই কেন্দ্রের ক্ষমতা, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে সীমিত স্বায়ত্তশাসন। আর পুরোপুরি স্বায়ত্তশাসন মানে হচ্ছে ফুল উনি সিদ্ধান্ত তৈরি করতেছেন, উনি সবকিছু করতেছেন। একগুচ্ছ নির্দেশিকা এবং নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক। কোথায় বলেন তো? কর্তৃত্ব কেন্দ্রীকরণের বৈশিষ্ট্য পড়তেছি আমরা। 1 নম্বর বৈশিষ্ট্য প্রথম বাক্য, 2 নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বাক্য, 3 নম্বর বৈশিষ্ট্য এটা। সাধারণত ছোট বা একক উৎপাদন ইউনিট সহ সংস্থা এবং এমন সংস্থায় যেখানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ, কেন্দ্রীকরণ বেশি সেখানে দেখা যায়। 4 নম্বরে একটা বড় একটা বাক্য আছে, এখানে কি বলছে জানেন? বলছে ছোট কোম্পানিতে বা ছোট প্রতিষ্ঠানে এই কেন্দ্রীকরণটা থাকে। আর একক উৎপাদন ইউনিট মানে একটা মাত্র প্রোডাক্ট উৎপাদন করতেছেন, একটা মাত্র কারখানা, সেখানে এক কেন্দ্রীকরণ থাকে। ঠিক আছে, সরি, হ্যাঁ, কেন্দ্রীকরণটা সেখানে থাকে, কারণ হচ্ছে সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট নাই, অনেক লোকবল নাই, কাজে একটা সেন্টার থেকে একজন ম্যানেজার, একজন ক্ষমতাশালী, উনি সব করতে পারতেছেন। সুবিধা কি দেখেন, কর্তৃত্ব বা ক্ষমতা কেন্দ্রীকরণের সুবিধাটা কি?
যদি আপনি ক্ষমতা একটা সেন্টারের মধ্যে রাখেন বা একজন কর্মকর্তার হাতে বা হেড অফিসে রাখেন, তাহলে কি হবে জানেন? সিদ্ধান্ত গ্রহণটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, মানে এক একজন এক এক রকম করে সিদ্ধান্ত নেবে না। আর একরূপতা, মানে একই রূপে একইভাবে সবাই কাজ করবে, যেহেতু একটা সেন্টার থেকে সিদ্ধান্ত আসতেছে। এটা একটা সুবিধা। 2 নম্বর সুবিধা কি? নীতি প্রণয়ন এবং গুরুত্বপূর্ণ পরিকল্পনাটা দ্রুত হয়। আপনি যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অফিস থাকে এবং ওখান থেকে যদি সবাই সিদ্ধান্ত নেয়, তাহলে সিদ্ধান্তটা আস্তে আস্তে বা সিদ্ধান্তের মধ্যে সমন্বয়ে খুব সমস্যা দেখা দিবে। কাজেই ক্ষমতা বা কর্তৃত্ব কেন্দ্রীকরণ করা হলে সেখানে আপনি খুব দ্রুত নীতি প্রণয়ন করতে পারবেন, পরিকল্পনাটা দ্রুত নিতে পারবেন। আর একটা সুবিধা আছে, ঝুঁকি কমে, ঝুঁকি থাকে না। যেহেতু সেন্টার থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কাজে ঝুঁকি কম। কারণ সিদ্ধান্তগুলো, ঝুঁকি কেন কম দেখেন, সিদ্ধান্তগুলো অভিজ্ঞ উচ্চপদস্থ কর্মকর্তার হাতে থাকে, ঠিক আছে? আর যখন সিদ্ধান্তটা, সুবিধাগুলো আমরা পড়লাম, এবার অসুবিধাটা কি দেখেন। ক্ষমতা কেন্দ্রীকরণের অসুবিধা আছে, সব ক্ষমতা আপনার হাতে। অসুবিধা কি দেখেন, নিম্ন পদস্থ কর্মকর্তাদের স্বাধীনতা কমে যায়, তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা কমে যায়, তারা নিজেরা কিছুই করতে চায় না, নতুন করে কোনো চিন্তা করতে চায় না, কারণ তারা জানে আমাদের করে কিছু লাভ নাই, সব উপর থেকে যা বলতে তাই আমরা করব। কাজে তাদের সৃজনশীলতা থাকে না, কমে যায়। সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি দেখা দিতে পারে। মেইন ক্যাম্পাসের অথবা বা মেইন সেন্টারের বা হেড অফিস থেকে কখন সিদ্ধান্ত আসবে, সেই জন্য সেই দিকে তাকিয়ে আপনাকে চেয়ে থাকতে হবে, ঠিক আছে? তখন কি হবে, সিদ্ধান্ত গ্রহণে ধীর গতি দেখা দিবে। বিশেষ করে বড় সংস্থায় এই ধীর গতিটা বেশি দেখা দেয়। আর আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের যারা কর্মী, তাদের উদ্দীপনা এবং দায়িত্ববোধ কমে যায়। কারণ আপনি তো ঊর্ধ্বতন কর্মকর্তার কথা অনুযায়ী চলতেছেন, আপনার নিজের কোনো প্রকার সিদ্ধান্ত পরিকল্পনা কাজে আসে না, ঠিক আছে? কাজেই আপনার উদ্দীপনা এবং দায়িত্ববোধটা ধীরে ধীরে কি হবে, কমে যাবে। এবার কর্তৃত্ব বিকেন্দ্রীকরণটা ঠিকভাবে পড়বো। দেখেন, বিকেন্দ্রীকরণ হলো এমন একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে নিম্ন বা মধ্যপদস্থ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ সংস্থার বিভিন্ন ইউনিট বা বিভাগ নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনার ক্ষমতা রাখে। 2টা বাক্য এখানে, বিকেন্দ্রীকরণ সংজ্ঞা আসলে 2টা বাক্য, ঠিক আছে? এখানে বলবেন কি, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অধস্তন বা নিম্ন পদস্থ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করাকে কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ বলে, ঠিক আছে? দ্বিতীয় বাক্যে কি বলছে, অর্থাৎ সংস্থার বিভিন্ন ইউনিট বা বিভাগ, মানে সংস্থার বিভিন্ন বিভাগ, বিভিন্ন ডিপার্টমেন্ট নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নিজস্ব ভাবে তারা নিজেদের প্রতিষ্ঠান বা ডিপার্টমেন্টকে পরিচালনা করার ক্ষমতা রাখে, ঠিক আছে? তবে মনে রাখবেন, বিকেন্দ্রীকরণ মানে এটা না যে পুরো ক্ষমতা আপনার হাতে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? অবশ্যই কেন্দ্রের কন্ট্রোল থাকে। এবার আমরা বিকেন্দ্রীকরণের বৈশিষ্ট্য পড়বো, সুবিধা পড়বো, অসুবিধা পড়বো। দেখেন বৈশিষ্ট্যটা কি, প্রতিটি ইউনিট বা বিভাগ নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে স্বায়ত্তশাসিত, মানে প্রতিটি বিভাগ বা ইউনিট নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাদের ক্ষমতা আছে, ঠিক আছে? যেমন আপনি সিদ্ধান্ত বিকেন্দ্রীকরণের একটা সুন্দর এক্সাম্পল, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, এখানে কিন্তু তাদেরও একটা কিন্তু কেন্দ্রীয় সংস্থা আছে, সেটা কি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি, অথবা শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে? সেখান থেকে তাদের কাছে সিদ্ধান্ত আসতেছে, কর্তৃত্ব ক্ষমতা আসতেছে, তাদের বিভিন্ন নীতি সেখান থেকে আসতেছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরিভাবে স্বায়ত্তশাসিত, তার ফলে তারা কি করতে পারে, তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, ঠিক আছে? এরপরের বাক্যে কি বলছে, স্থানীয় বা বিভাগীয় সমস্যা দ্রুত সমাধান করা যায়। যেমন 64 বিভাগে যদি আপনার অফিস থাকে, তাহলে একটা বিভাগের, একটা জেলার যে স্থানীয় সমস্যাগুলো, সেটা কি হেড অফিস থেকে বলে দিবে তারপর সমস্যা করবেন, সমাধান করবেন না। স্থানীয়ভাবে যদি আপনার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে, তাহলে আপনি স্থানীয়ভাবে বা বিভাগীয়ভাবে সমস্যা দ্রুত সমাধান করতে পারবেন, ঠিক আছে? আর এই কর্তৃত্ব বিকেন্দ্রীকরণের আর একটা বৈশিষ্ট্য হলো কি, দেখেন বড় বা বহুমুখী সংস্থা, যেগুলো অনেক বড় সংস্থা, সেখানে এটা দরকার, বিকেন্দ্রীকরণ দরকার। যেখানে একাধিক পণ্য বা ভৌগোলিক অঞ্চলে কাজ হয়, সেখানে বিকেন্দ্রীকরণ বেশি কার্যকর। এবার আমরা সুবিধা পড়বো। দেখেন কর্তৃত্ব বিকেন্দ্রীকরণের সুবিধা কি, সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়, মানে ওই যে হেড অফিস থেকে কখন সিদ্ধান্ত আসবে সেদিকে বসে না থেকে আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললেন, বা স্থানীয় বাস্তবতার সঙ্গে মানিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মকর্তা কর্মীদের উদ্দীপনা বাড়ে, কেন উদ্দীপনা বাড়ে, যে তারা মনে করে যে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি, আমাদের দায়িত্ববোধ আছে, কাজে প্রত্যেকের সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে তারা কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারে কোম্পানির জন্য, প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে? আর একটা সুবিধা হচ্ছে উচ্চ পদস্থ যে ব্যবস্থাপনা, তাদের চাপ কমে, মানে হায়ার অথরিটির যে সিদ্ধান্ত গ্রহণের যে মানে বিষয়টা, তাদের সেই চাপটা কমতেছে, তারা অন্যান্য কাজ করতে পারতেছে, ঠিক আছে?
এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের উপরে। আরেকটা কি, পরিবর্তন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব। এখানে সুবিধাগুলো যা আছে, আপনি এক একটা বাক্য দিয়ে এক একটা প্যারাগ্রাফ বানাইতে পারবেন। ঠিক আছে। অসুবিধা কি দেখেন, যদি সিদ্ধান্ত বা ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়, কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করা হয়, তাহলে অসুবিধা হয়। সেটা কি, বিভিন্ন ইউনিটের মধ্যে নীতি বা সিদ্ধান্তের অভিন্নতা বজায় রাখা কঠিন। যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট যদি সিদ্ধান্ত নেয় নিজস্ব ভাবে, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সিদ্ধান্ত সেটার মধ্যে অভিন্নতা, মানে হচ্ছে আপনাকে অবশ্যই সব ডিপার্টমেন্টের মধ্যে সিদ্ধান্তের মধ্যে একটা সমন্বয় করতে হবে। ঠিক আছে, সেই সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আরেকটা হচ্ছে অনিয়ম বা ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়ে। যেহেতু আপনি ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব অর্পণের বিকেন্দ্রীকরণ করে দিচ্ছেন, বা অন্য ডিপার্টমেন্টের হাতে আপনি কিছু ক্ষমতা দিয়ে দিচ্ছেন, কর্তৃত্ব দিয়ে দিচ্ছেন, কাজেই তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এরকম একটা ঝুঁকি থাকে। আর বড় সংস্থার বৃহত্তর নিয়ন্ত্রণ, মানে হেড অফিস থেকে যে একটা কন্ট্রোল, সেই বড়কারের যে নিয়ন্ত্রণটা, সেটা ধীরে ধীরে কমে যায়। একটা সময় দেখা যায় নিয়ন্ত্রণ হারায় ফেলতে পারে প্রতিষ্ঠান। ঠিক আছে, এই হলো বিকেন্দ্রীকরণ এবং কেন্দ্রীকরণের সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। জি আমি আলহামদুলিল্লাহ। আর 10 মিনিটের মধ্যে আমি 2টা প্রশ্ন আপনাদের একটু বুঝাই দিব। দেখেন, যদিও এই অধ্যায়টা অনেক বড়, এই কারণে আমরা আমাদের বিশেষ ক্লাস হচ্ছে, তো এই জন্য আমরা কিন্তু সাধারণত একটা অধ্যায় দুইটা তিনটা করে প্রশ্ন পড়ি, এবং আমরা ই করি 3-4 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে আমরা একটা অধ্যায় পড়ি। আমাদের এই 13টা ক্লাস যেটা হয়েছে মৌলিক ব্যবস্থাপনা, সেখানে কিন্তু আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা অধ্যায় 2-3 দিন ধরে হয়েছে। কিন্তু এখন হচ্ছে 9টা ক্লাস, আমরা 9টা অধ্যায় 9টা ক্লাসে শেষ করব। ঠিক আছে, এই জন্য আমরা এক একটা অধ্যায়, এখানে অনেক বেশি প্রশ্ন আছে, এগুলো আমরা একটা ক্লাসে শেষ করে দেবো, আর 2টা প্রশ্ন পড়বো। ঠিক আছে, আর এর আগের 5 এবং 6 এই 2টা অধ্যায় 2টা প্রশ্ন ছিল মাত্র। এই 2টা প্রশ্ন আমরা একটা ক্লাসে শেষ করছি, গত ক্লাসে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে লাইন ও স্টাফ সংগঠন কি, আর একটা প্রশ্ন পড়বো সংগঠন ও সংগঠনকরণ। আপনারা বুঝতে পারছেন আমার কথা? একটা পড়বো লাইন ও স্টাফ সংগঠন কি, আর একটা প্রশ্ন পড়বো সংগঠন ও সংগঠনকরণ কি। দুইটা জিনিস, ছোট্ট 2টা প্রশ্ন পড়লে আমাদের অধ্যায়টা শেষ হবে, স্পেশাল ক্লাসটা শেষ হবে। দেখেন, লাইন ও স্টাফ সংগঠন কি, আমরা একটু পড়ি। দেখেন, এখানেও কিন্তু সেম, যদি লাইন সংগঠনের বৈশিষ্ট্য আছে, সুবিধা অসুবিধা সেটা লিখতে পারবেন। ঠিক আছে, দেখেন, লাইন সংগঠন হলো এমন একটি প্রশাসনিক কাঠামো যেখানে নিয়মিত নির্দেশ ও দায়িত্বশীলতা সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে নিম্ন পদস্থ কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়। প্রথম বাক্যে আপনি বুঝতে পারছেন, লাইন হচ্ছে আপনার একেবারে ঊর্ধ্বতন ম্যানেজিং ডিরেক্টর থেকে আস্তে আস্তে ঊর্ধ্বতন থেকে পর্যায়ক্রমে পদসোপান অনুযায়ী অধস্তন পর্যন্ত একটা লাইনে ক্ষমতাগুলো আসবে। ঊর্ধ্বতনের পরে অধস্তনের পরে তার কেবলই অধস্তন, এইভাবে লাইন সংগঠনটা পরিচালিত হয়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এখানে কর্তৃত্ব এবং দায়িত্ব একটি সরল রেখার মাধ্যমে, অর্থাৎ সোজাসুজি উপর থেকে নিচের দিকে চলে যাবে কর্তৃত্ব, ক্ষমতা, দায়িত্ব। ঠিক আছে, এটি মূলত সরাসরি কর্তৃত্ব ভিত্তিক সংগঠন, মানে আপনি লাইন সংগঠনে আপনার কেবলই ঊর্ধ্বতন ইমিডিয়েট বস, তার কাছে আপনি যেতে পারবেন, বা সে আপনাকেই কেবলমাত্র নির্দেশনা দিতে পারবেন। আপনি আবার আপনার অধস্তনকে দিবেন। ঠিক আছে, আবার আপনি একেবারে হেড অফিসে যেতে হলে আপনার ইমিডিয়েট যে বস, তার মাধ্যমে যেতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে লাইন সংগঠনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। তাহলে আমরা লাইন সংগঠনটা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি আমরা বৈশিষ্ট্য দেখি, দেখেন, সরাসরি কর্তৃত্ব এবং দায়িত্বের লাইন থাকে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি, প্রতিটি কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ। ক্লিয়ার? মানে আপনি আপনার কেবল ঊর্ধ্বতনের কাছে দায়বদ্ধ। সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা থাকে, যেহেতু লাইন সংগঠনে আপনাকে সিদ্ধান্ত আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা চাপিয়ে দিচ্ছে, আপনি সেই অনুযায়ী কাজ করতেছেন, আপনি আবার আপনার পরের জনকে চাপিয়ে দিলেন, কাজে সিদ্ধান্তটা দ্রুততার সাথে গ্রহণ করা যায়। আর এই লাইন সংগঠনটা সাধারণত ছোট বা একক উৎপাদন ইউনিট যে সকল প্রতিষ্ঠানে আছে, সেই সকল সংস্থায় কার্যকর। বৈশিষ্ট্যটা আমরা বুঝলাম, সংজ্ঞা বুঝলাম, এতটুকু বুঝছেন? এবার সুবিধাটা দেখেন, লাইন সংগঠনের সুবিধা কি, সিদ্ধান্ত দ্রুত এবং সহজভাবে নেওয়া যায়, কর্তৃত্ব দায়িত্ব পরিষ্কারভাবে চিহ্নিত করা যায়, কারে কোন দায়িত্ব দিলেন সেটা আপনি পরিষ্কারভাবে চিহ্নিত করতে পারবেন। ঠিক আছে, এবং নিয়ন্ত্রণটা সহজ হয়, কারণ আপনি কেবল আপনার কেবলই অধস্তনকে নিয়ন্ত্রণ করতেছেন, কাজেই নিয়ন্ত্রণটা সহজ হবে, আপনার অন্য কাউকে নিয়ন্ত্রণ করা লাগবে না। ঠিক আছে,
যেমন ধরেন আপনি বিভাগীয় অফিস থেকে যদি শুধুমাত্র ধরেন আপনার বিভাগীয় কমিশনার সরকারি সংস্থায় যদি ধরি, উনি কেবলই যদি চান, উনি জেলা প্রশাসককে ওনার যে 5টা জেলা প্রশাসক আছে, উনি মনে করেন ঢাকা বিভাগীয় কমিশনার ফরিদপুর জেলা প্রশাসককে দায়িত্ব দিলেন। ফরিদপুর জেলা প্রশাসক দায়িত্ব পাওয়ার পরে উনি হয়তো ওনার শিক্ষা, জেলা প্রশাসক শিক্ষা, জেলা প্রশাসক কৃষি, এভাবে বিভিন্ন ভাবে বা ইউনোদের উনি দায়িত্ব দিলেন। কিন্তু বিভাগীয় কমিশনারকে কিন্তু জেলা প্রশাসকের অন্য কোনো অধস্তনকে সরাসরি দায়িত্ব দেওয়া লাগতেছে না, উনি শুধুমাত্র বিভাগ থেকে জেলা প্রশাসকের দায়িত্ব দিলেন। জেলা প্রশাসক আবার কি করলেন, উপজেলা প্রশাসকের দায়িত্ব দিলেন। এইভাবে দায়িত্বটা যদি সোজাসুজি চলে যায় তাহলে এটা হচ্ছে লাইন সংগঠন। ঠিক আছে, এখন আমরা তাহলে অসুবিধাটা কি দেখি। ঊর্ধ্বতন কর্মকর্তার উপর অতিরিক্ত চাপ পড়ে, লাইন সংগঠনের একটা অসুবিধা আছে। সেটা কি, ঊর্ধ্বতন কর্মকর্তার উপর অতিরিক্ত চাপ পড়ে আর কর্মীদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী মনোভাব সীমিত হয়। যদি না বুঝতে পারেন তাহলে কি বলতে ধরা হয় না, তার সাথে কাজেই আমরা বিশেষত জ্ঞানের জন্য অভিজ্ঞ কর্মীর আপনার পরামর্শ পাওয়া যায় না, বুঝতে পারছেন। এবং এখানে যেহেতু লাইন সংগঠনে কেবলই ঊর্ধ্বতন অধস্তনের খেলা, কাজেই সৃজনশীলতা এবং উদ্ভাবনী মনোভাব সীমিত হয়, শুধুমাত্র দায়িত্ব অর্পণটা চলে সিরিয়াল বাই সিরিয়াল। ঠিক আছে, এটা হলো অসুবিধা। তাহলে লাইন সংগঠন কি আমরা কিন্তু বুঝে ফেললাম। এবার আমরা স্টাফ সংগঠনে যাই। দেখেন, স্টাফ সংগঠন হলো এমন একটি কাঠামো যেখানে বিশেষজ্ঞ বা পরামর্শকরা প্রধান লাইন কর্মকর্তাদের সহায়তা করে। এই প্রথম বাক্যটা একটু বুঝেন। ওই যে বললাম না, বিভাগীয় কমিশনার সরাসরি কাকে, ওনার লাইনে ওনার কেবলই নিচে আছে কি, ফরিদপুর জেলা প্রশাসক। ফরিদপুর জেলা প্রশাসকের পরে কেবলই যদি একটা উপজেলা লেভেলে সোজাসুজি যেতে চান তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কেবলই সোজাসুজি আছে কে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যদি আমরা একবার স্থানীয় পর্যায় পর্যন্ত ধরি। ঠিক আছে, তার মানে ফরিদপুর থেকে সরাসরি চলে গেলেন ইউনিয়ন পর্যন্ত সোজা, এটা হচ্ছে লাইন সংগঠন। আর স্টাফ সংগঠনটা কি, স্টাফ সংগঠনটা হচ্ছে ফরিদপুর জেলা প্রশাসক, ওনার যে ম্যাজিস্ট্রেট বৃন্দ আছেন, ওনার যে কমিশনার বৃন্দ আছেন, ঠিক আছে, ডিসি অফিসে যারা যারা আছেন বা ওনার জেলার যে অফিসগুলো আছে, ওটা হচ্ছে ওনার স্টাফ। ঠিক আছে, উনি স্টাফদের, ওনার স্টাফের মধ্যে কারা কারা আছে, আবার বিশেষজ্ঞ আছে, পরামর্শক আছে। তারা কাকে সহযোগিতা করতেছে, প্রধান লাইন কর্মকর্তাকে সহায়তা করতেছে। প্রধান লাইন কর্মকর্তা কে, জেলা প্রশাসক, বুঝতে পারছেন। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উনি হচ্ছে প্রধান লাইন কর্মকর্তা, ওনার স্টাফ কারা, উপজেলা অফিসের যারা বাকি যারা আছেন তারা হচ্ছে ওনার স্টাফ। ঠিক আছে, তাহলে আমরা স্টাফ সংগঠন বুঝতে পারলাম। স্টাফরা সরাসরি, দেখেন এখান থেকে দেখেন, স্টাফরা সরাসরি সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয় না, বরং তাদের অভিজ্ঞতা এবং পরামর্শের মাধ্যমে লাইন কর্মকর্তাদের কার্যক্রমকে সহায়তা করে। ঠিক আছে, সরাসরি সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয় না, যদিও আমি যে এক্সাম্পল দিছি সেই ক্ষেত্রে হয়তো ম্যাজিস্ট্রেটরা বসে, জেলা প্রশাসকরা বসে সিদ্ধান্ত নেন। ঠিক আছে, বিভিন্ন বিষয়, স্থানীয় বিভিন্ন বিষয়, কিন্তু সাধারণত একটা স্টাফ সংগঠনে লাইন কর্মকর্তা যিনি আছেন উনি ঊর্ধ্বতনের কাছ থেকে সিদ্ধান্তটা নিয়ে আসেন, উনি ওনার স্টাফদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করেন না। ঠিক আছে, দ্বিতীয় লাস্ট বাক্যটা আমরা বুঝতে পারলাম। সিদ্ধান্ত নেন না, কি করেন, শুধু অভিজ্ঞতা বিনিময় করেন এবং পরামর্শ নেন। যেমন আইটি বিশেষজ্ঞ যিনি আছেন স্টাফ, ওনার কাছ থেকে আইটি বিষয়ে পরামর্শ নেন, আইটির কাজগুলো নাকি দিয়ে করান। ঠিক আছে, তাহলে আমরা স্টাফ সংগঠন খুব ভালো করে বুঝলাম। এবার বৈশিষ্ট্য দেখি। স্টাফরা শুধুমাত্র পরামর্শ বা সহায়তা প্রদান করেন, বুঝতে পারছেন, সরাসরি কর্তৃত্ব নেই, সিদ্ধান্তের দায়িত্ব লাইন কর্মকর্তাদের। বিশেষায়িত জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন এমন ক্ষেত্রে কার্যকর। তাহলে 5টা বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য কিন্তু এখানে, আপনারা কেউ না বুঝলে আমাকে বলবেন। ঠিক আছে, সুবিধাটা কি, লাইন কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণে বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যায়। লাইন কর্মকর্তা যারা, তারা সিদ্ধান্ত গ্রহণে বিশেষজ্ঞ পরামর্শ পান যদি স্টাফ থাকে। সংস্থা উন্নত এবং কার্যকর নীতি প্রণয়ন করতে সক্ষম হয়, কর্মীদের দক্ষতা বাড়ে। অসুবিধা কি, লাইন ও স্টাফদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। যদি লাইন কর্মকর্তারা স্টাফের পরামর্শ অনুসরণ না করেন তবে কাজের ফলাফল ব্যর্থ হতে পারে। অতিরিক্ত স্টাফ থাকলে আবার খরচ বাড়ে। অসুবিধা দেখছেন, লাইন এবং স্টাফদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে। লাইন কর্মকর্তার স্টাফের পরামর্শ যদি অনুসরণ না করে তাহলে কাজের ফলাফল ব্যর্থ হতে পারে। 2টা অসুবিধা। 2 নম্বর অসুবিধা। 3 নম্বর অসুবিধা হচ্ছে অতিরিক্ত স্টাফ থাকলে খরচ বেড়ে যায়।
তাহলে আমরা বুঝতে পারছি। আর একটা প্রশ্ন আছে, ছোট্ট করে আমি বুঝাই দিই, দেখেন সংগঠন কি এবং সংগঠনকরণ কাকে বলে। সংগঠন কি, যদি পরীক্ষা আসে লিখে আসতে পারবেন। সংগঠন হলো একটা কাঠামো বা একটা পদ্ধতি যেখানে মানুষ আছে, সম্পদ আছে, কার্যক্রম আছে, ব্যবস্থাপনা আছে, এবং তারা একত্রিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতেছে, এটা হলো সংগঠন। যেমন স্কুল, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এক একটা সংগঠন। সংগঠন আমরা বুঝে ফেললাম। এবার সংগঠন করণটা কি, একটা হচ্ছে অর্গানাইজেশন আর একটা হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজেশন হচ্ছে সংগঠন করণটা হয়ে যাবার পরে যেটা পাই সেটা, আর সংগঠন করণ অর্গানাইজিং মানে হচ্ছে সংগঠন তৈরি করার আগে যেটা সেইটা। আবার সংগঠন করা হয়ে যাবার পরও একটা বিষয় চলমান থাকে, কথাটা মনে রাখেন, সেটা হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজিংটা কখনোই শেষ হয় না, সব সময় চলতে থাকে, সংগঠন করণটা চলতে থাকে সব সময় একটা সংগঠনে। এখন দুইটা বিষয় একটু বুঝেন। সংগঠন তো বুঝলেন, সংগঠন করণটা কি দেখেন। সংগঠনকরণ হলো সেই প্রক্রিয়া, প্রক্রিয়া মানে কি সিস্টেম, যেটা কেবল বলছি, যেটা কিন্তু শেষ হয় না, চলতেই থাকে, যার মাধ্যমে সংস্থার লক্ষ্য অর্জনের জন্য কাজের বিভাজন হয়, দায়িত্ব বরাদ্দ হয়, কর্তৃত্ব নির্ধারণ হয়, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, ম্যানেজমেন্ট পরিবর্তন হয়, ঠিক আছে, যে কোনো বিষয়ে সমন্বয় হয়, পুনরাবৃত্তিমূলক কাজগুলো যেমন হয়ে থাকে। এটি ব্যবস্থাপনার একটি মৌলিক ফাংশন। অর্গানাইজিংটা কি, আমি এইমাত্র বললাম না যে অর্গানাইজিংটা চলতে থাকে সংগঠনে, এটা শেষ হয় না। আবার একটা সংগঠন তৈরি হবার আগে অর্গানাইজিং হয়, একটা সংগঠন তৈরি হবার পরে সংগঠনকরণ হয়, ঠিক আছে। যেমন দেখেন এখানে একটা কথা বলছে, এটি ব্যবস্থাপনার একটি মৌলিক ফাংশন, ঠিক আছে, যা সংস্থাকে কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করে। দুইটা বাক্য দিয়ে আপনি সংগঠনকরণটা লিখবেন। উদাহরণ কি, একটি কোম্পানি পণ্য উৎপাদন করে, বিপণন করে, মানব সম্পদ থাকে, আর্থিক বিভাগ থাকে, আলাদা আলাদা বিভাগ তৈরি করলে, প্রতিটি বিভাগের কর্মীদের নির্দিষ্ট কাজ অর্পণ করলে সেটা সংগঠনকরণের একটা এক্সাম্পল হিসেবে দেওয়া যায়। তো এই হলো মোটামুটি আমাদের সপ্তম অধ্যায়ের নতুন বইয়ের প্রশ্ন, যেগুলো আমাদের ইসে আসতে পারে, দশম ব্যাচে যারা আছেন তাদের জন্য আসতে পারে, নবম ব্যাচের জন্য এটা হয়তো আসতে পারে, ঠিক আছে। তার মানে নবম ব্যাচে যারা আছেন তাদেরকে কিন্তু পুরাতন বই নতুন বই দুটাই নলেজে রেখে পড়তে হবে। আমরা মৌলিক এবং মানবে একটু বেশি প্রশ্ন পড়ব, কিন্তু বাকি তিনটা সাবজেক্টে আমাদের বেশি প্রশ্ন পড়তে হবে না, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই পর্যন্তই, আজকে অনেক সময় নিয়ে পড়লাম। আমরা জাস্ট 10টায় সেকেন্ড সেমিস্টারের ক্লাস আছে। আজকে আমরা ব্যবস্থাপকীয় অর্থনীতি নতুন একটা বই ধরবো। যারা নবম ব্যাচের আছেন তারা আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলোতেও থাকবেন অষ্টম ব্যাচের সাথে, ঠিক আছে। আর একটা ঘোষণা দিই, সেটা হচ্ছে আমরা 25 তারিখে পরিসংখ্যান একদিন পড়বো, আর একদিন অন্য একটা সাবজেক্ট পড়বো, মানে দুইটা সাবজেক্ট একসাথে চলবে, ঠিক আছে। সেখানে আপনারা অষ্টম, নবম, দশম সব ব্যাচের সবাই পরিসংখ্যানে থাকবেন, ঠিক আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।